চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমরা যেরকম বাংলাদেশ কল্পনা করেছিলাম, কখনো কখনো মনে হচ্ছে বাংলাদেশ ঠিক সেই দিকেই এগিয়ে যাচ্ছে। আবার কখনো কখনো মনে হচ্ছে যে আমরা যেন চব্বিশের আকাঙ্ক্ষা থেকে অনেক দূরে সরে যাচ্ছি। এটি রাজনৈতিক নেতাদের, বিশেষ করে সরকারি দলের যে নেতা নেত্রী আছে, তাদের কথা, কাজ, অ্যাক্টিভিটিস এর মাধ্যমে মাঝে মাঝে জনমনে চরম শঙ্কা দেখা দিচ্ছে। আজকের ভিডিওতে বিশেষ করে কথা বলবো, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের সময় ছাত্র দলের যিনি জিএস প্রার্থী ছিলেন তানভীর বারী হামিম, তাকে গতকাল শোকজ করা হয়েছে। তার অপরাধ হচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত এবং ইফতার মাহফিলের আয়োজন করেছেন। কেন তাকে এই কাজ করা হলো সেই বিষয়টি আমি আসব, তার মুখ থেকে, হামিমের মুখ থেকেই আপনাদেরকে শোনাবো। তার আগে যে বিষয়টি বলছিলাম যে চব্বিশের পরে বাংলাদেশের রাজনীতি কিছু কিছু জিনিস দেখলে গর্বে আমাদের বুক ভরে যাচ্ছে। যেমন আজকের একটি উদাহরণ আপনাদেরকে বলি। এই চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আজকে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। এই ইফতার মাহফিলে এখানে উপস্থিত হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা বুদ্ধির পরে রাজনীতিতে এরকম সৌহার্দ্যপূর্ণ এবং সহাবস্থানের রাজনীতি এটি প্রথম দেখলাম। কারণ তার আগে শাসন করেছে বাংলাদেশে দুজন নারী নেত্রী, তাদের সময় আমরা এই ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা দেখি নাই। এমনকি তাদের ভিতরে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ ছিল। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই এরকম দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য, যে তিনি জামাতের আহ্বানে সাড়া দিয়ে জামাতের ইফতার মাহফিলে এসেছেন এবং সেখানে একটি বক্তব্য দিয়েছেন। আমি ছোট্ট একটি ক্লিপ জুড়ে দিচ্ছি। এই যে সৌহার্দ্যপূর্ণ, এই যে হৃদ্যতা, এটি দরকার। আমরা চাই বাংলাদেশে যারা নিরীহ নিরপরাধ ছাত্রদেরকে হত্যা করেছিল, শিশুদের হত্যা করেছিল, প্রায় 50,000-এর মতো মানুষ পঙ্গু করে দিয়েছে, অসংখ্য মায়ের বুক খালি করেছে, এই সমস্ত কালপ্রিটদের বাদে, এদেরকে বাদ দিয়ে বাকি যারা আছে তারা মিলেমিশে এই দেশটি পরিচালনা করুক এবং তারা এই দেশটাকে সবাই মিলে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলুক। ঠিক এরই বিপরীতে আমরা ছোট ছোট আর দুই একটি ভিডিও দেখাই। তানভীর বারী হামিমের ওইখানে যাওয়ার আগে কোনো একটা জায়গায়, আমি জায়গাটার নাম সঠিক বলতে পারছি না, আপনারা কেউ জানলে আমার এই ভিডিওর কমেন্টসে জানাবেন জায়গাটার নাম। বিএনপির পক্ষ থেকে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে যারা ভলান্টিয়ার ছিল তারা ইফতারকে সামনে নিয়ে, মাথায় করে নিয়ে, ঝাঁকায় ভরে মাথায় নিয়ে তারা বিতরণ করতে যাচ্ছিল। বাকিটা ইতিহাস। এটি দেখে আমাদের জাতি সম্পর্কে, আমাদের পরবর্তী প্রজন্ম, যারা আমাদের তরুণ প্রজন্ম আছে, এটি দেখে কি শিখবে? তাদেরকে কোন জায়গায় ভাববে, কোন জায়গায় তাদেরকে দাঁড় করাবে? যে এরা সম্ভবত হাজার বছরের অভুক্ত প্রাণীর মতো, যেমন শকুন মোরা গরুর গন্ধ পেলে হামলে পরে, ঠিক এরকম আমাদের কাছে মনে হলো। দরকার ছিল না এটি। আমরা একটু সভ্য হই, আমাদের একটু সভ্য হওয়া দরকার। এর মাঝখানে আর একটা খবর আপনাদেরকে দিয়ে রাখি। আসলে অনেক ইস্যু তো, এজন্য ছোট ছোট করে সবগুলোই বলছি।
আপনারা জানেন যে মাধবদীতে যে আমেনাকে তার বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে পাশবিক নির্যাতনের পরে তাকে যে হত্যা করা হলো, এই ঘটনার প্রতিবাদে সারা দেশ যখন ফুঁসে উঠল, এর রেশ কাটতে না কাটতেই আজকে আবার পাবনার ঈশ্বরদীতে দাদিকে প্রথমে হত্যা করা হয়েছে, তারপরে তার কাছ থেকে তার নাতনিকে কেড়ে নিয়ে তাকেও পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে পাশের সরিষা ক্ষেতের ভিতরে। আমরা এগুলো দেখে হতবাক হয়ে যাই, স্তব্ধ হয়ে যাই। এই ক্ষেত্রে সরকারকে আরো বেশি কঠোর হতে হবে, কারণ তদন্ত করে যেটি পাওয়া যাচ্ছে, খোঁজ নিয়ে যেটি জানা যাচ্ছে, সরকারি দলের ছত্রছায়ায়, সরকারি দলের উঠতি এবং আতিপাতি নেতাদের ছত্রছায়ায় এই কাজগুলো হচ্ছে, এবং এখানে মূলত কিন্তু চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি। সুতরাং বিএনপিকে এই জায়গায় খুব কঠোর অবস্থানে যেতে হবে। এই ঘটনা ঘটাও কিন্তু বিচিত্র কিছু নয় যে এই ঘটনাগুলো যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেছে, যেহেতু তারা তো একাকার করে ফেলেছে নির্বাচনের আগে, বিএনপি তাদেরকে ডেকে এনে তাদের ভোটগুলো পাওয়ার জন্য তাদেরকে এই যে ভিতরে ঢুকিয়ে ফেলেছে, এটি বিচিত্র কিছু নয় যে তারা করছে, করে বিএনপির উপরে দোষটা চাপাচ্ছে। আমি বলছি না যে এটিই সঠিক, কিন্তু এটি অসম্ভবের কিছুই নয়। চূড়ান্ত পর্যায়ে কিন্তু লুজার হচ্ছে বিএনপি। এই ঘটনারও তীব্র নিন্দা জানিয়ে রাখলাম এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রাখলাম। এরপরে তানভীর বাড়ি হামিমের ওই ঘটনাতে যাওয়ার আগে আরেকটা বিষয় আপনাদেরকে একটু জানানোই দরকার, কারণ আন্তর্জাতিকভাবে যদি আমরা আন্তর্জাতিক রাজনীতির খোঁজ খবর না রাখি, সেটি আমাদের জন্য চরম বোকামি হবে। কারণ বাংলাদেশের রাজনীতি কিন্তু আন্তর্জাতিক রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা জানেন ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে সম্মিলিতভাবে ইরানের উপরে হামলা চালিয়েছে। এই হামলায় তারা আজকে আমরা যখন এই ভিডিও করছি, অর্থাৎ 28 তারিখে সকালের দিকে ইরানের একটি প্রাথমিক গার্লস বিদ্যালয়ে 16 জন শিশু সেখানে শাহাদত বরণ করেছে। অবশ্য ইরানও ভালো জবাব দিচ্ছে। বাহরাইন, কাতার এবং আবুধাবিতে, এই জায়গাগুলোতে মার্কিন যে ঘাঁটিগুলো আছে সেখানে ইরান হামলা চালিয়েছে এবং কাতারের একটি ঘাঁটি একেবারে সম্পূর্ণ অ্যাবলিশ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, আর নাই। হয়তো ইরান সরকার থাকবে না, 2-1 দিনের ভিতরে ইরান সরকারের পতন ঘটবে। কিন্তু ইরান সরকারের পতন ঘটার আগে একটি কথা বলতে চাই, পৃথিবীর যুগে যুগে সব দেশেই মির্জাফর এবং মুনাফেকদের কারণেই তারা নিজেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মুসলমানদের ভিতরে এই জিনিসটা সবচেয়ে বেশি, ক্ষমতার লোভ তাদের এত বেশি, এদেরকে যদি ক্ষমতার সাথে গামলা গামলা পায়খানা দেয়া হয়, ওরা ওই ক্ষমতা নিয়ে ওই পায়খানা খাবে, ভাত খাবে না। ইরানের জনগণকে ট্রাম্প প্রশাসন আহ্বান জানিয়েছে যে আমরা এদেরকে সরিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের নতুন সরকার গঠন করো, তোমরা তোমাদের স্বাধীনতা বুঝে নাও। দেশের ভিতরে বিশ্বাসঘাতক মির্জাফর আমাদের বাংলাদেশেও যেরকম ছিল, এদের প্রতি তীব্র ঘৃণা জানিয়ে আমরা তানভীর বাড়ি হামিমের বিষয়ে চলে যাই। চলুন। তানভীর বাড়ি হামিম সে বলেছে যে আমি যেহেতু ওই সময় জিএস পদে দাঁড়ানোর কারণে আমি প্রায় 5,500 মতো ভোট পেয়েছিলাম, তো আমার কাছে মনে হলো যে এরকম একটা কিছু আমার করা দরকার, যে আমার ভোটার যারা, আমার যারা ছাত্র দলকে যারা ভালোবাসে, যেহেতু আমার প্রাণপ্রিয় সংগঠন ছাত্র দল, সুতরাং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে কোরআন তেলাওয়াত এবং ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম। এটি কি আমার অপরাধ? তার মুখেই শুনুন। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে প্রায় 11:40-এর দিকে আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ভাইয়ের ভেরিফাইড কৃত ফেসবুক পেজে একটি শোকজপত্র দেখলাম, সেখানে আমার নাম উল্লেখ করে আমাকে শোকজ করা হয়েছে। এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী, সাংবাদিক ভাইয়েরা, সারা বাংলাদেশের ছাত্রদল নেতাকর্মীরা আমার কাছে বারংবার জিজ্ঞেস করছেন, ফোন করছেন কেন আমাকে শোকজ করা হলো। যদিও আমি এখন পর্যন্ত জানি না কেন শোকজ করা হয়েছে, এবং আমি কিন্তু তখনই তাৎক্ষণিক এটি যখন পেলাম, কেন্দ্রীয় ছাত্রদল দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম ভাইকে আমি ফোন করে জিজ্ঞেস করলাম, ভাই কি কারণে আমাকে শোকজ করা হয়েছে, সেটাই তো জানি না, উত্তরটা দিব কিভাবে। উনি আমাকে বললেন উনিও জানেন না, কেন্দ্রীয় ছাত্রদলের সেক্রেটারি বলেছেন, প্রেসিডেন্ট বলেছেন, এই জন্যই উনি করেছেন। এবং উনি আমাকে সাজেস্ট করলেন তুমি বরং প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে জিজ্ঞেস করো। যা পরবর্তীতে আমি জানতে পারলাম যে গতকালকে 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
শিক্ষার্থীদের নিয়ে আমি একটি ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম। কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ছিল, তার পরবর্তীতে আমি শিক্ষার্থীদের সাথে একটি ইফতার মাহফিল করেছি। সেই ইফতার মাহফিল কেন করলাম সে কারণে নাকি আমাকে শোকজ করা হয়েছে। আমি আসলে ব্যক্তিগতভাবে আমি গতকালকের আয়োজনটি এজন্যই করেছিলাম, যেহেতু এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আমার প্রাণের ছাত্র সংগঠন, এই সংগঠন বিগত দিনের ডাকসুতে আমাকে জিএস পদে মনোনয়ন করেছিল এবং শিক্ষার্থীদের ভোটে আমি প্রায় 5,500 ভোট পেয়েছিলাম। তাই আমি মনে করেছিলাম যে এই রোজা উপলক্ষে শিক্ষার্থীদের প্রতি আমার কিছু দায়বদ্ধতা রয়েছে। সেখান থেকে আমি শিক্ষার্থীদের সকলকে নিয়ে একসাথে একদিন ইফতারের আয়োজন করবো, সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমার ইফতারের আয়োজন করা, এবং সেই ইফতারে প্রায় 1,000 শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। আমি জানি না যে আমি কোনো বড় ধরনের অন্যায় করেছি কিনা, যে অন্যায় কারণে শোকজ পত্রটা শুধু ফেসবুকে আপলোড দেওয়া হলো, এখন পর্যন্ত আমাকে ব্যক্তিগতভাবে জানানো হলো না বা অবহিত করাও হলো না বা পাঠানো হয়নি। আমি যদি আমার কাজের কারণে ছাত্র দলের কোনো ক্ষতি করে থাকি, তবে আমি ছাত্র দলের বর্তমান যে প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাদেরকে দেখতে বলছি। আমি এটা তারা বলেছে লিখিত জবাব দিতে, আমি লিখিত জবাব চাইলেই দিতে পারতাম, কিন্তু আমি লিখিত জবাব দিব না। আমি দিব না একটি কারণে, সেটি হলো আমাকে ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত কোনো শোকজ পত্র আমাকে কিন্তু পার্সোনালি পাঠানো হয়নি। আমি নিশ্চয়ই এমন কোনো বড় অন্যায় করিনি যে আমাকে পার্সোনালি পাঠানো যাবে না। ডিরেক্ট ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের একটি শোকজপত্র দিয়ে সারা বাংলাদেশের মানুষ এখন আমাকে ফোন করছে, সারা বাংলাদেশের মানুষ এখন জানতে চাচ্ছে কি এমন অন্যায় করেছি। আমাদের বুঝে আসছে না, আমরা বুঝতে পারছি না কোরআন তেলাওয়াত এবং ইফতার মাহফিল আয়োজন করার কারণে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি কেন তানভীর বাড়ি হামিমকে বহিষ্কার করতে গেল। আমরা ছাত্র দলের ভিতরে যারা একটু মোটামুটি পজিটিভ চিন্তা ভাবনা করে তার ভিতরে এই হামিম কিন্তু একজন ছিল। আমাদের কাছে মনে হচ্ছে হামিম নিশ্চয় কোনো জায়গায় কোনো চাঁদাবাজির সমালোচনা করেছে। ছাত্র দলের যে অনিয়ম, তারা যে অনিয়মগুলো করতে চাচ্ছে সেইটার হয়তো কোনো জায়গায় কোনো সমালোচনা করেছে, যার কারণে তারা এইটার রিয়াকশন ওইখানে ফেলেছে। সুতরাং এইখানে ছাত্রদল কি মেসেজ দিতে চাইলো জনগণকে, এবং হামিম কিন্তু এটি জনগণের সাথে পরিষ্কার করে বলে দিল যে আমাকে ইফতার মাহফিল আয়োজন করার কারণে এটি যদি আমার অপরাধ হয় তাহলে আমি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। এই ক্ষমা চেয়ে হামিম কিন্তু একটি বার্তা ছাত্রদলকে পৌঁছে দিয়েছে, তার যে মেসেজ সেটি কিন্তু মানুষের ভিতরে পৌঁছে গেছে। তার মানে ইফতার মাহফিল করা ছাত্র দলের ভিতরে চরম অপরাধ, চরম অপরাধ। অথচ প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু বারবার আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে বিশ্বাস রেখে, আস্থা রেখে তিনি কথা বলার চেষ্টা করছেন, এবং তিনি রসুল সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ মোতাবেক রাষ্ট্র পরিচালনার জন্য তিনি বারবার বলছেন। সুতরাং বিএনপির মূল ম্যানিফেস্টোতে এই জাতীয় কোনো কথা নাই, এই ধরনের ধর্ম সম্পর্কে নেগেটিভ অ্যাটিটিউড নাই। এইগুলো সম্পূর্ণ করছে বিএনপির ভিতরে কিছু বামপন্থী, যারা বাংলাদেশের ঘোর বিরোধী, ভারতের পা চাটা গোলাম, এইগুলো বিএনপির ভিতরে ঢুকে পড়েছে। আর এইগুলোই বিএনপিকে উস্কানি দিয়ে এই ধর্মীয় বিষয়ে বিএনপিকে কর্নার করে ফেলার চেষ্টা করছে।